প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আসাদুজ্জামান বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ গাংনী মেহেরপুর থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় বিষয়ে। ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে জ্ঞান থাকা প্রয়োজন। ইতিমধ্যে এর আগের অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় পদার্থের গঠনে আমরা ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে বিস্তারিত জেনেছি। তবুও আমরা একটু রিভিউ করার চেষ্টা করি যাতে আমাদের মনে পড়ে যে ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে করা শিখেছিলাম। আমরা শিখেছিলাম যে ইলেকট্রন বিন্যাস মূলত হয় আউফবাউ নীতি অনুসারে। সেটা কি? ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। কোনটা নিম্ন শক্তির অরবিটাল এবং কোনটা উচ্চ শক্তির অরবিটাল এটা পেতে গিয়ে আমরা সহজে মনে রাখার জন্য একটা ছক শিখেছিলাম এই ধরনের। আমি পুরোটা বলবো না, একটু মনে করার চেষ্টা করবো। 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 7s 7p 8s। এই ছকটাকে উপর থেকে নিচের দিকে সরলরেখা বরাবর কাটলে আমরা উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে যে অরবিটালগুলো পাই সেগুলাই আমাদের নিম্ন শক্তি অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালের ক্রম। তাহলে আমরা কি কি পাই? আমরা কিছুটা কয়েকটা লিখি। 1s উপর থেকে নিচের দিকে কাটলে প্রথমে পাই 1s, তারপরে 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 4d 5p 6s ইত্যাদি। এ ধরনের একটা ক্রম আমরা পাই শক্তির ক্রম অনুসারে অরবিটালের ক্রমান্বয়, এবং এভাবেই আমরা ইলেকট্রন বিন্যাস করে থাকি। এখন আমরা যাব আমাদের মূল টপিকসে। ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে গেলেই প্রথমে পর্যায় সারণীকেও আমরা দুইটা রূপে চিনি। একটা আণবিকভাবে সেটাকে চিনি পর্যায় বা পিরিয়ড হিসাবে। পর্যায় বা ইংরেজিতে বলে পেরিয়ড। আর লম্বভাবে যেটাকে চিনি উপর থেকে নিচের দিকে, সেটার নাম হচ্ছে গ্রুপ বা শ্রেণী। তো আমরা জানি যে পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান নির্ণয় করতে গেলে মৌলটি
পর্যায় সারণীর কোন পর্যায়ে আছে এবং কোন শ্রেণীতে আছে, অর্থাৎ কত নম্বর পর্যায়ে আছে এবং কত নম্বর শ্রেণীতে আছে, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সেইটা নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের মৌলটির ইলেকট্রন বিন্যাস করতে হবে বা ইলেকট্রন বিন্যাস জানা প্রয়োজন। যেমন পর্যায় সারণীতে মৌলটি কোন পর্যায়ে আছে সেটা বের করার নিয়ম বলতে গিয়ে আমরা বলছি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের শক্তি স্তরের যে নাম্বারটা, যে সংখ্যাটা, সেটাই ওই মৌলের পর্যায় সারণীতে পর্যায় নম্বর। যেমন একটা উদাহরণ দিই আমরা, লিথিয়াম যার ইলেকট্রন সংখ্যা 3, ইলেকট্রন বিন্যাস করলে কি হবে 1s2 2s1। এর বাইরের স্তর বা সর্বোচ্চ বা সর্বশেষ বাইরের শক্তি স্তর কোনটা? এইটা। আমরা জানি এর শক্তি স্তর দুইটা, একটা এটা 1s আর একটা 2s। কিভাবে চিনি? 2s এটা একটা অরবিটাল, এই অরবিটালের বামের যে সংখ্যাটা সেটা হচ্ছে তার প্রধান শক্তি স্তরের সংখ্যা, এবং sp-df এগুলো হচ্ছে উপশক্তি স্তর নির্দেশ করে। যাই হোক, এখানে তো লিথিয়াম পরমাণুটা কোন পর্যায়ে অবস্থা কিভাবে জানবো? লিথিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছি আমরা, লিথিয়াম পরমাণুর বাইরের শক্তি স্তর হচ্ছে 2s1 2s, এবং সেই 2s অরবিটালে একটি মাত্র ইলেকট্রন আছে। অতএব আমরা বলতে পারি যে লিথিয়াম পরমাণু যেহেতু লিথিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাসে যেহেতু বাইরের শক্তি স্তর 2s, তাই লিথিয়াম পরমাণুর সর্বশেষ প্রধান শক্তি স্তর এখানে 2, এবং সেহেতু লিথিয়াম পরমাণুটি পর্যায় সারণীতে 2 নম্বর পর্যায়ে অবস্থিত। ঠিক একইভাবে আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন পটাশিয়াম 19 ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 2 4 6 10 12 হচ্ছে 18, 3p পরে 4s অরবিটাল 4s1 একটা। এখানে প্রধান শক্তি স্তরগুলো কেমন 1s 2s 2p 3s 3p 4s, বাইরের শক্তি স্তর এর নাম্বার কত 4। অতএব আমরা নির্দ্বিধায় বলতে পারি যে পটাশিয়াম পরমাণুটি বা পটাশিয়াম মৌলটি পর্যায় সারণীর 4 নম্বর পর্যায়ে অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই এবার তোমরা যে কোনো মৌলেরই পর্যায় সারণীতে কোন পর্যায়ে অবস্থিত এটা বের করতে পারবে। তোমাদের বইয়ে একটা চার্ট আছে, অনেকগুলা মৌলের করে দেওয়া আছে, তোমরা সেগুলাও করবে, এবং মোটামুটি 40 থেকে 50টা মৌল তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের পর্যায় কিভাবে নির্ণয় করা যায়। কি জানলাম? যে ইলেকট্রন বিন্যাস করে আমরা আমরা খেয়াল করব যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ বা সর্বোচ্চ শক্তি স্তর কোনটা, সর্বশেষ সর্বোচ্চ বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তর কোনটা, সেই সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের সংখ্যাই হলো ওই মৌলের পর্যায় সারণীতে পর্যায়ের অবস্থান বা কত নম্বর পর্যায়ে অবস্থিত। এবার আসি গ্রুপ, কোনো মৌলের পর্যায় সারণীতে গ্রুপ বা শ্রেণী নির্ণয় কিভাবে, কোন মৌল পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত সেটা কিভাবে বের করা যায়।
এটা 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 বলতে কি আমরা ৩ টা নিয়ম বলে থাকি। ১ম নিয়ম কি? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তিস্তর এস শুধু s অরবিটাল থাকলে তখন ওই s অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের পর্যায় সারণীতে মৌলের গ্রুপ নম্বর বা শ্রেণী নম্বর। যেমন উদাহরণ, হাইড্রোজেন 1 কি হচ্ছে এখানে? এসব বিন্যাস কি হবে? 1s1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে বা বাইরের শক্তি স্তরে s অরবিটাল বিদ্যমান এবং সেই s অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা একটা। অতএব আমরা বলতে পারি যে হাইড্রোজেন মৌল পর্যায় সারণীর ১ নম্বর গ্রুপ বা শ্রেণীতে অবস্থিত। আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন সোডিয়াম ১১ ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s1 2s 1s2 2s2 2p6 3s1 2 4 2 2 4 6 4 10 11। বন্ধুরা, আমরা আগে শিখেছি যে s অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন যায়, p অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন যায়, d অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন যায় এবং f অরবিটালে সর্বোচ্চ 14টা ইলেকট্রন যায়। তোমরা একটু মনে করার চেষ্টা করো। তাহলে সোডিয়াম মৌলটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? কিভাবে বের করব? তো আমাদের নিয়মটা কি? যে প্রথম নিয়মটা কি? যে সর্বশেষ শক্তি স্তর বের করতে হবে। সর্বশেষ প্রধান শক্তি স্তর এখানে কোনটা? দেখো বন্ধুরা, 3s1 1s 2s 2p এবং বাইরের শক্তি স্তর হলো 3s1। তো তাহলে সোডিয়াম মৌলটি পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে অবস্থিত? 3s অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা একটা। অতএব আমরা নির্দ্বিধায় বলতে পারি যে যেহেতু সোডিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের শক্তি স্তরে s অরবিটাল আছে এবং s অরবিটালে সর্বমোট একটি ইলেকট্রন আছে, অতএব সোডিয়াম মৌলটি পর্যায় সারণীর ১ নম্বর গ্রুপে অবস্থিত। রাইট? আমরা আরেকটা উদাহরণ দেখব, যেমন ম্যাগনেসিয়াম ১২। খেয়াল করো ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? আগের নিয়মেই একটু হিসাব করো, 1s2 2s2 2p6 3s2, তাই না? তাহলে বাইরের শক্তি স্তর কোনটুকু? 3s2, বাইরে প্রধান শক্তি স্তর বা শক্তি স্তর। তো 3s2 তে s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে সর্বমোট? 2টা। অতএব আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম মৌল বা ম্যাগনেসিয়াম পরমাণুটি পর্যায় সারণীর 2 নম্বর গ্রুপে অবস্থিত। 2 নম্বর গ্রুপে অবস্থিত। শিক্ষার্থীরা বোঝা গেল নিশ্চয়ই যে দেখো আমরা 3টা উদাহরণ দেখেছি। হাইড্রোজেন, তোমাদের বইতে আরো অনেক উদাহরণ আছে, তোমরা প্র্যাকটিস করবে। হাইড্রোজেন, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম। হাইড্রোজেনের বাইরের শক্তি স্তর 1s1 এবং সেখানে একটি ইলেকট্রন আছে, তাই হাইড্রোজেনকে আমরা বলছি যে হাইড্রোজেন পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীতে অবস্থিত। সোডিয়াম বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের শেষ শক্তি স্তরে s অরবিটাল বিদ্যমান এবং সেই s অরবিটালে মোট একটি ইলেকট্রন বিদ্যমান। অতএব একইভাবে সোডিয়াম পরমাণু পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীতে অবস্থিত। ম্যাগনেসিয়াম মৌল বা ম্যাগনেসিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি যে এর শেষ প্রধান শক্তি স্তর 3s অরবিটাল বিদ্যমান এবং সেই 3s অরবিটালে সর্বমোট 2টি ইলেকট্রন বিদ্যমান। অতএব আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়াম পরমাণুটি পর্যায় সারণীর 2 নম্বর গ্রুপে বা শ্রেণীতে অবস্থিত।
এটা গেল 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম, হ্যাঁ, 2 নম্বর নিয়মটা কি? ঠিক একইভাবে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তি স্তর বা অর্থাৎ সর্বশেষ সর্বশেষ শক্তি স্তরের যদি শুধু এস ও পি অরবিটাল থাকে, তবে ওই ও এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে যদি এস ও পি অরবিটাল থাকে, তাহলে ওই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস ওর সঙ্গে আরো 10 যোগ করে যা হবে সেটাই হবে আমার ওই মৌলের পর্যায় সারণীতে গ্রুপ নাম্বার বা শ্রেণী সংখ্যা। যেমন উদাহরণ দেখি আমরা, যেমন বোরন 5, দেখো বোরন 5 ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 1s2 2s2 2p1। দেখো বন্ধুরা, এখানে 1s2 এটা প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর হচ্ছে 2s2 2p1। তাহলে এটা আমাদের দ্বিতীয় নিয়মের মধ্যে, যে বাইরের স্তরে বা শেষ স্তরে বা সর্বোচ্চ শক্তি স্তরে বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তরে বা সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যায় 2টি অরবিটাল রয়েছে, একটি এস এবং একটি পি, এবং তাদের মোট ইলেকট্রন সংখ্যা এস অরবিটালে 2টা প্লাস পি অরবিটালে 1টা, এবং নিয়মটা কি ছিল আমাদের? এর সঙ্গে আরো 10 যোগ করতে হবে, তাহলে সমান 13। তাহলে আমরা কি বলতে পারি? যে বোরন মৌলটি পর্যায় সারণীর 13 নম্বর গ্রুপে অবস্থিত। ঠিক একইভাবে আমরা আরেকটা উদাহরণ দেখব, ফ্লোরিন 9। ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6, সরি 10টা হয়ে গেছে ইলেকট্রন, 2p5। দেখো এখানেও প্রথম স্তর 1s2, দ্বিতীয় স্তর মানে শেষ স্তর 2s2 2p5। তাহলে এখানে এস এবং পিতে মোট ইলেকট্রন সংখ্যা 2 প্লাস 5 সঙ্গে 10 যোগ, তাহলে 5 2 7 সমান 17। তাহলে আমরা বলতে পারি যে ফ্লোরিন মৌলটি পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপ বা শ্রেণীতে অবস্থান করে। আমরা আরেকটা উদাহরণ দেখব, যেমন ফসফরাস 15। ফসফরাস 15 ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, তাহলে 2p6, তারপরে কি অরবিটাল 3s2 3p, 2 4 10 দিয়ে 12 আর 3 এ 15। খেয়াল করবো শিক্ষার্থী বন্ধুরা, যেখানে স্তর প্রথম স্তর 1s2, দ্বিতীয় স্তর 2s2 2p6 এবং সর্বশেষ বা বাইরের শক্তি স্তর 3s2 3p3। তো এটা 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 আমরা যেহেতু এস এবং বাইরের শক্তি স্তরে শুধুমাত্র এস এবং পি অরবিটাল আছে, সেহেতু আমরা এটা দ্বিতীয় নিয়মের মধ্যে পড়ছে, এবং সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে কিভাবে বের করব? তাহলে এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা 2টা, পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা 3টা প্লাস 10 সমান 15। তাহলে ফসফরাস মৌলটি পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে অবস্থিত হবে? 15 নম্বর গ্রুপে অবস্থিত হবে, রাইট? বোঝা গেল বন্ধুরা? তাহলে আমরা 3টে উদাহরণ দেখলাম, বোরন, ফ্লোরিন এবং ফসফরাস দ্বিতীয় নিয়মের অন্তর্গত। নিয়মটা কি ছিল? যে ওই নির্দিষ্ট পরমাণুর বা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে বাইরের শক্তি স্তরে যদি এস এবং পি 2টা অরবিটালই থাকে, তাহলে তখন আমরা সেটা দ্বিতীয় নিয়মের মধ্যে ফেলবো, এবং তখন আমরা খেয়াল করব যে এস এবং পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা সঙ্গে আমরা 10 যোগ করে যত
টোটাল যে সংখ্যা পাবো সেই সংখ্যাটাই হবে হচ্ছে ওই মোলের পর্যায় সারণীতে গ্রুপ নাম্বার। যেমন বোরনের 13, ফ্লোরিনের 17, ফসফরাসের 15। বোঝা গেছে বন্ধুরা? এবার আমরা দেখব তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়মে কি বলছে, যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, এবং লক্ষ্য করো বন্ধুরা, সবচেয়ে বাইরের শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং তার আগের অরবিটালে যদি ডি অরবিটাল থাকে, তাহলে ওই এস এবং ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই মোলের পর্যায় সারণীতে গ্রুপ সংখ্যা। যেমন উদাহরণ আমরা দেখি ক্রোমিয়াম। তাহলে আমরা কি জানলাম, যে বাইরের এস এবং ডি ইজিক্যাল টু যে সংখ্যাটা হবে সেটাই। আচ্ছা, উদাহরণ হিসাবে দেখি আমরা ক্রোমিয়াম 24। তোমরা জানো বন্ধুরা, এই বিন্যাসটি একটু ব্যতিক্রম। আমি এই জন্যই এটা চুজ করলাম। তবে আহ্বান নীতি অনুযায়ী, মানে সাধারণ নিয়ম অনুযায়ী বিন্যাসটা কেমন হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 2, 4, 10, 12, 4, 18, 4s2, 18, 20, 3d4। আমরা জানি বন্ধুরা যে এটা হচ্ছে আহ্বানীয় অনুযায়ী ইলেকট্রন বিন্যাস, কিন্তু আমরা এটাকে পরবর্তী ধাপে সাজিয়ে দিই কিভাবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4, 4s2। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়ামের। কিন্তু ক্রোমিয়াম ব্যতিক্রম কেন? দেখো এখানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এই 4s অরবিটাল থেকে এক ইলেকট্রন 3d অরবিটালে এসে যুক্ত হয়ে 3d5 হবে, এবং তখন 4s1 হবে। কেন? যে এই ইলেকট্রন বিন্যাসের চাইতে নাকি ইলেকট্রন বিন্যাসটা বেশি স্টেবল বা স্থিতিশীল। আর সবসময়ই পরমাণুর ইলেকট্রন বিন্যাস স্টেবল থাকতে চায় বা স্থির থাকতে চায়, এই জন্যই এরকম হয়। যাই হোক, এখানে আমরা তৃতীয় নিয়মে অনুযায়ী তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের স্তরগুলো কি, প্রথম স্তর 1s2, দ্বিতীয় স্তর 2s2, 2p6, তৃতীয় স্তর 3s2, 3p6, 3d5, এবং চতুর্থ স্তর 4s1। যাই হোক, দেখো সর্বশেষ স্তরে এস অরবিটাল এবং তার আগের অরবিটাল হলো ডি অরবিটাল। খেয়াল করো তোমরা। হ্যাঁ, এটাকে যদি আমরা বলি NS1, তাহলে এটাকে বলবো আমরা N-1d5। কিভাবে? যেখানে এখানে n এর মান হলো 4, তাহলে তাহলে এখানে n-1 এর মান কি হবে, 3। অর্থাৎ কিভাবে, যে n এর মান 4 - 1 = 3। তো খেয়াল করো তাহলে আমার নিয়মটা কি ছিল, যে যদি এরকম মৌলের ইলেকট্রন বিন্যাসে এরকম দেখা যায় যে শেষ শক্তি স্তর এস অরবিটাল এবং তার আগের অরবিটাল যদি ডি অরবিটাল থাকে, যেটা ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে শেষ শক্তি স্তর 4s অরবিটাল এবং তার আগের শক্তি স্তর 3d5 অরবিটাল। তো তখন আমরা এই এস অরবিটাল এবং ডি অরবিটাল, এস অরবিটালে একটা, তাহলে এস অরবিটাল এবং ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে এই মৌলের পর্যায় সারণীতে গ্রুপ নাম্বার। যেমন এখানে দেখো, এস এ হলো 1 একটা ইলেকট্রন, প্লাস ডি তে হলো 5 ইলেকট্রন, সমান সমান 6। তাহলে ক্রোমিয়াম 6 নম্বর গ্রুপে অবস্থান করে। ঠিক একইভাবে আমরা আরেকটা উদাহরণ দেখব।
আয়রন, আয়রন 26। খেয়াল করো বন্ধুরা, তাহলে আমরা আহ্বান অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা কি করতে পারি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d, কয়টা হয়েছে? 2 2 4 7 10 2 12 হচ্ছে 18 2 20 26। সাজিয়ে লিখলে আমরা কি পাই? পাই 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2। আচ্ছা, স্তরগুলা এখানে আমরা একটু চিন্তা করি, যেখানে প্রথম স্তর হলো 1s, দ্বিতীয় স্তর 2s, 2s2, 2p6, তৃতীয় শক্তি স্তর হচ্ছে 3s2, 3p6, 3d6 এবং চতুর্থ শক্তি স্তর হচ্ছে, মানে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4s2। তাহলে তাহলে নিয়মটা কি ছিল? যে এভাবে যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ শক্তি স্তর যদি 4s2 হয়, সরি, s অরবিটাল থাকে এবং তার আগের অরবিটাল যদি d অরবিটাল থাকে, যেখানে এখানে আছে 3d অরবিটাল, তাহলে এটা এই 3 নম্বর নিয়মের মধ্যে পড়বে। এবং 3 নম্বর নিয়মের মধ্যে পড়লে তখন আমরা কিভাবে বের করব যে এই আয়রন মৌলটি পদার্থ সারণীর কোন গ্রুপে অবস্থিত? s অরবিটাল ইলেকট্রন সংখ্যা 2 প্লাস d অরবিটাল ইলেকট্রন সংখ্যা 6 সমান সমান 10। তাহলে আয়রন আয়রন 10 নম্বর, সরি 6 আর 2 8, 6 আর 2 8, তাহলে আয়রন 8 নম্বর শ্রেণীতে অবস্থান করে বা গ্রুপে অবস্থান করে। তাহলে বোঝা গেল বন্ধুরা যে আমরা 3 নম্বর নিয়মটা কি শিখলাম? যে আমরা সাধারণ নিয়মে বা আহ্বায়ক নিয়মে আমরা যা শিখে এসেছি, ওই নিয়মে আমরা ইলেকট্রন বিন্যাস করব সেই মৌলটা বা সেই মৌলের পরমাণুটার। করে যদি আমরা এরকম দেখতে পাই যে সর্বোচ্চ বা শেষ শক্তি স্তরে, শেষ প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং তার আগের অরবিটাল যদি d অরবিটাল থাকে, তাহলে আমরা এটাকে 3 নম্বর নিয়মে ফেলবো এবং সেই নিয়ম অনুযায়ী ওই s অরবিটালের ইলেকট্রন সংখ্যা প্লাস d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে যা হবে সেই সংখ্যাটাই হবে ওই মৌলের পরমাণুর পর্যায় সারণীতে অবস্থান সংখ্যা। যেমন এখানে আমরা ক্রোমিয়ামের পেয়েছি, যে ক্রোমিয়াম 6 নম্বর গ্রুপে অবস্থিত এবং আয়রন পেলাম আয়রন 8 নম্বর গ্রুপে অবস্থিত। তো বন্ধুরা, এভাবে তোমাদের বইয়ে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তোমাদের বইয়ের 67 পেজে একটা চার্ট হিসাবে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এবং কয়েকটা বাড়ির কাজও দেওয়া আছে। তোমরা এগুলো করবে, চেষ্টা করবে, আশা করি পারবে। মোটামুটি জিং পর্যন্ত 30টা দেওয়া আছে। তোমরা 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 আরো আরো 10 15 20টা করার চেষ্টা করবে। তো এভাবে আমরা চর্চা করব যে যদি পরীক্ষায় থাকে আমাদের যে একটা মৌলের নাম দিয়ে যদি বলে যে এই মৌলটা পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে অবস্থিত এবং কত নম্বর শ্রেণীতে অবস্থিত, তাহলে আমরা এই নিয়মের মাধ্যমে বের করে আমরা সেটার উত্তর লিখব। এখানে এর সঙ্গে তোমাদেরকে আমি আরেকটু পরের টপিকসটা, তোমাদের বইয়ের পরের টপিকসটা 68 পেজে তোমরা নিজেরাও পড়ে নেবে। আমি একটু বলে দিই দুই একটা পয়েন্ট। যে টপিকটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসী যে পর্যায় সারণীর মূল ভিত্তি ব্যাখ্যা করো, বা ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি কেন আলোচনা করো। তো যাই হোক, তো আমরা দেখতে পাই যে ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা একটা মৌলের পরমাণুর সমস্ত সমস্ত কিছুই আমরা বুঝতে পারি বা জানতে পারি বা ব্যাখ্যা করতে পারি। যেমন তো আমরা আমরা এতক্ষণ আলোচনায় দেখতে পেলাম যে দেখো যে পর্যায় সারণীতে কোনো মৌল
কোন পর্যায়ে অবস্থিত এবং কোন শ্রেণীতে অবস্থিত। ১০০ এ পর্যন্ত আবিষ্কৃত তোমাদের বইয়ে যেটা বলা আছে ১১৮টা, হয়তো আরো বেশি আবিষ্কার হয়েছে। তো আমরা ধরি ১১৮টা। ১১৮টা মৌলের অবস্থান আমরা এই ইলেকট্রন বিন্যাস দিয়ে বের করতে পারি যে এই ১১৮টা মৌল পর্যায় সারণীর আম কোন পর্যায়ে অবস্থান করে এবং কোন শ্রেণীতে অবস্থান করে। অর্থাৎ কোন পিরিয়ডে অবস্থান করে এবং কোন গ্রুপে অবস্থান করে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে ইলেকট্রন বিন্যাস কত প্রয়োজন মৌলের আচরণ সম্বন্ধে, মৌলের ধর্ম সম্বন্ধে ব্যাখ্যা করতে গেলে। আচ্ছা, আবার দেখা যাবে যে এই যে সর্ববহিষ্ঠ শক্তি স্তর, এই সর্ববহিষ্ঠ মৌলের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যদি একই হয়, যদি একই রকম হয়, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস যদি একই রকম হয়, তাহলে ওই মৌলগুলা সাধারণত একই গ্রুপে অবস্থান করে এবং ওদের ধর্ম একই হয়। এবং যদি যদি ভিন্ন যদি যদি সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস ভিন্ন হয়, তাহলে তারা ভিন্ন গ্রুপে অবস্থান করে এবং তাদের ধর্ম ভিন্ন হয়। তাহলে ধর্ম আমরা ব্যাখ্যা করতে পারছি যে ইলেকট্রন বিন্যাস দেখে আমরা বলতে পারছি যে কোন মৌলের পরমাণুর ধর্ম কেমন। কিভাবে? যে তাদের সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন বিন্যাসের ভিন্নতা দেখে বা সমতা দেখে। এরপরে আমরা কোনো একটা মৌলের পরমাণু তার বাহিরের স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, যেমন সোডিয়াম। যেমন সোডিয়াম পরমাণু তার বাহিরের শক্তি স্তর থেকে বা শেল থেকে যাদের যাদের বাইরের শক্তি স্তরে একটা দুইটা বা তিনটা ইলেকট্রন বিদ্যমান, যেমন সোডিয়াম, আমরা কি হবে 1s2 2s2 2p6 3s1 বাইরের শক্তি স্তরে এরকম একটা দুইটা অথবা তিনটা ইলেকট্রন বিদ্যমান, তারা সাধারণত ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম পরমাণু থেকে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়। ঠিক একইভাবে যেসব মৌলের পরমাণুর বাইরের শক্তি স্তরে 5, 6 বা 7টি ইলেকট্রন বিদ্যমান, যেমন যেমন ক্লোরিন 1s2 2s2 2p6 3s2 3p5 2 4 10 12 17। হ্যাঁ, দেখো বাইরের শক্তি স্তর 3s2 3p5 দেখো এখানে 7 ইলেকট্রন বিদ্যমান। তো এই ধরনের পরমাণু কি করে তার বাইরের শেলে এক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন পরমাণু থেকে ক্লোরিন ঋণাত্মক আয়নে Cl- আয়নে পরিণত হয়। তো এগুলা দেখো, এগুলা ব্যাখ্যা করতে গেলেও আমাদের ইলেকট্রন বিন্যাস প্রয়োজন। তো তাহলে তাহলে দেখো আমরা এখানে 3টা পয়েন্ট আলোচনা করলাম, যে একটা হচ্ছে যে ১১৮টা মৌলের যে পর্যায় সারণী, বৃহত্তর পর্যায় সারণী, এবং ১১৮টা অনেকগুলা মৌল, এই মৌলগুলা ওই পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে আছে এবং কত নম্বর শ্রেণীতে আছে সেটা বের করতে গেলেও আমাদের ইলেকট্রন বিন্যাসের প্রয়োজন। 2 নম্বরে আমরা কি জানলাম, যে ইলেকট্রন বিন্যাস মৌলগুলা ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই যে যে মৌলগুলা ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের চেহারাটা একই রকম, সেগুলোর ধর্ম একরকম, আর যাদের চেহারা ভিন্ন ভিন্ন তাদের ধর্ম ভিন্ন ভিন্ন। তাহলে তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা মৌলের ধর্ম জানতে পারি, ধর্ম সম্বন্ধেও আমরা বুঝতে পারি। এবং 3 নম্বরে কি জানলাম যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা যে কিভাবে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং কারা এগুলো করে
এবং কিভাবে ঋণাত্মক পরমাণু থেকে ঋণাত্মক আয়নে পরিণত হয় এবং কোন কোন পরমাণুগুলা এগুলা করে সেগুলো আমরা ইলেকট্রন বিন্যাসের চেহারা দেখেই আমরা বুঝতে পারি। তো অতএব আমরা বলতেই পারি, সর্বশেষ আমরা বলতেই পারি যে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা আশা করি তোমরা উম, আহ, যেটুকু ক্লাস থেকে বুঝছো এবং তোমরা বই থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করবে। তোমরা সবাই আহ, ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করে আজকের মতো আল্লাহ হাফেজ।